বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হওয়া উচিত বলে মনে করে ইউরোপের ২৭ রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন নিয়েও কোনো সময়সীমা চাপিয়ে দেওয়ার পক্ষে নয় তারা। সোমবার কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাবের আয়োজনে মতবিনিময় সভায় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য দায়ীদের দ্রুত বিচার হওয়া উচিত, তবে সেই বিচার প্রক্রিয়া হতে হবে পুরোপুরি স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন। এ সময় রাখাইনে ত্রাণ সহায়তায় মানবিক করিডোরকে ভালো উদ্যোগ বলেও অভিহিত করেন তিনি। এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় ইইউ বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত বলেও জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। এছাড়া পাচার হওয়া টাকা দেশে ফেরাতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে মনে করেন তিনি। We absolutely want the elections, when they are held, to be ones that we can look at and say, this is free and fair, the result is entirely credible, and thank you. And we want to be part of that success story because it will be, if you like, a very significant milestone in your political transition. Not the end of it, I would say, at all, but a very significant milestone that we recognise. প্রবাসী ভোটারদের ভোটের আওতায় আনতে অস্ট্রেলিয়া সহ ৮ দেশে প্রবাসী ভোটার রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন হয়েছে। আর আগামী সপ্তাহ নাগাদ কানাডায় চালু হতে পারে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। কমিশন ব্রিফিংয়ে জানিয়েছে, রোহিঙ্গাদের ডেটাবেজ সংরক্ষণ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অন্য একটি মন্ত্রণালয়ে নেওয়া হচ্ছে। এতে নির্বাচন কমিশন প্রয়োজনে ডেটাবেজ ব্যবহার করতে পারবে। আঞ্চলিক পর্যায়ের এনআইডি সংশোধনের জন্য জনসাধারণের ঝামেলা এড়াতে জেলা নির্বাচন কর্মকর্তাদের বিশেষ কিছু ক্ষমতা বাড়ানো হয়েছে। এছাড়াও দ্বৈত এনআইডির ক্ষেত্রে প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল করা হচ্ছে। এখন পর্যন্ত ৫০০-র বেশি দ্বৈত এনআইডি রয়েছে। ৪০ দেশে এনআইডি সেবা চালুর বিষয়ে আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হতে যাচ্ছে। ডাবল এনআইডির ব্যাপারে কমিশনের একেবারে পরিষ্কার সিদ্ধান্ত যে প্রথমটা রেখে দ্বিতীয়টা বাতিল করা। তো আমরা এই কাজটা আমরা আশা করছি আগামী সপ্তাহের মধ্যে একটা উল্লেখযোগ্য অগ্রগতি আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবি জানিয়েছেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। দুপুরে রাজধানীর মতিঝিলে ৫ মে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার দাবিতে ঢাকা মহানগর ছাত্র শিবিরের উদ্যোগে মানব প্রাচীর নির্মাণ কর্মসূচিতে তিনি একথা বলেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, আইনি জটিলতা দেখিয়ে শাপলা চত্বরে গণহত্যা, পিলখানা গণহত্যা সহ বিগত ১৫ বছরে সংঘটিত অনেক হত্যার বিচার করা হচ্ছে না। এমনকি এ নিয়ে আলোচনাও নিরুৎসাহিত করা হচ্ছে। ৫ মে রাষ্ট্রীয়ভাবে শাপলা চত্বর গণহত্যা দিবস পালনে সরকারের কাছে দাবি জানানো হয় কর্মসূচি থেকে। বিভিন্ন গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে প্রায় ২০০ জনের বেশি শহীদ হওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে। আমরা বলতে চাই, এই শাহাদাতের পথ মাড়ি দিয়ে আজকে ২০২৫ সালের যে জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, আমরা বলতে চাই এই শাপলা চত্বরের গণহত্যার বিচার অবশ্যই করতে হবে। শাপলা চত্বরের এই গণহত্যার বিচারের পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ড, আল্লামা সাঈদীকে কেন্দ্র করে, রায়কে কেন্দ্র করে যে গণহত্যা সহ জুলাই আন্দোলনের যতজন শহীদ হয়েছেন, প্রত্যেকটি গণহত্যার সুষ্ঠু বিচার অবশ্যই করতে হবে। ২০১৩ সালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে দেশব্যাপী মানব প্রাচীর কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র শিবির। সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের ওয়াস্তা মোড়ে মানববন্ধন করে ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, হত্যাকাণ্ডের ১৩ বছর পার হলেও এখনও স্বাধীন তদন্ত কমিশন ও নিহতের সঠিক সংখ্যা
প্রকাশ হয়নি। রাজশাহীতেও সকালে মানব প্রাচীর কর্মসূচি পালন করেছে মহানগর ছাত্র শিবির। এতে মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় ব্যানার ও প্ল্যাকার্ডের মাধ্যমে দোষীদের বিচার দাবি করা হয়। সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানব প্রাচীর কর্মসূচি পালন করেছে মহানগর ইসলামী ছাত্র শিবির। এ সময় 2012 সাল থেকে শুরু করে সব গণহত্যার বিচার দাবি করেন তারা। গাজীপুরে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় 54 জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। রোববার রাত থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পুলিশ জানায়, হামলার পরেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযানের নির্দেশ দেন। সে অনুযায়ী শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত 70 জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে যুবলীগ নেতা মোহাম্মদ নিজামুদ্দিন, মাসুম আহমেদ দীপু সহ আরও অনেকে। বাকি হামলাকারীদের চিহ্নিত ও দ্রুত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কোনো গণমাধ্যম বন্ধ করে দেওয়ার ইচ্ছা সরকারের নেই, তবে ফ্যাসিবাদী শাসনামলে চালু হওয়া গণমাধ্যমগুলোর লাইসেন্স কে কিভাবে পেয়েছে তা খতিয়ে দেখা হবে। এমনকি কোনো কোনো সংবাদ মাধ্যম দলের মুখপাত্র হিসেবে কাজ করেছে তাও খতিয়ে দেখা হবে। দুপুরে ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা নিপীড়ন শীর্ষক সেমিনারে এই কথা বলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে দেয়া গণমাধ্যমগুলোর লাইসেন্স তদন্ত করে দেখা হবে, সাথে ভুয়া সাংবাদিকদের খুঁজে বের করা হবে। তিনি বলেন, শেখ মুজিব ও শেখ হাসিনার আমলের মতো ফ্যাসিজম কোনো আমলে হয়নি। আওয়ামী লীগের কর্মীরা পলাতক, এর জন্য দায়ী শেখ হাসিনা। এ সময় এই দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, বিচারের সূত্রতা হচ্ছে সরকার ব্যর্থ হচ্ছে। হাসনাত আবদুল্লাহর ওপর হামলার দায় সরকারকেই নিতে হবে। ফ্যাসিবাদ এবং স্বাধীন গণমাধ্যম একসাথে চলতে পারে না। অ্যাবসলিউটলি কারেক্ট। জুলাই বিপ্লবের যে স্পিরিট, সেটা নিশ্চয়ই দুর্বল হয়ে গেছে। যদি দুর্বল না হতো তাহলে কালকে হাসনাত আবদুল্লাহ আক্রান্ত হতো না। হাসনাত আবদুল্লাহকে আক্রমণ করার সাহস কি করে পায় ফ্যাসিস্টরা? ফ্যাসিস্ট পতিত শক্তি সাহস পাচ্ছে মানে আমাদের মধ্যে ঐক্যের অভাব ঘটেছে, একতা চলে গেছে এবং ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিচ্ছে যারা এতদিন লুকিয়েছিল এই ৮-৯ মাস ধরে। এমনভাবে টিভি টেলিভিশনটা নিজেরা বন্ধ করে দিল যেন মনে হলো সরকার বন্ধ করেছে, কিন্তু সরকার তো বন্ধ করেনি। সরকার বন্ধ করার জন্য কল দেয়নি, কোনো গোয়েন্দা সংস্থা এই কাজটা করেনি, আপনারা করেছেন। এবং পুরা দুনিয়ায় নিউজ হলো যে সরকার একটি টিভি চ্যানেলে সম্প্রচার বন্ধ করে দিয়েছে। এই যে হঠকারিতা, এটা কিন্তু কোনো ভালো লক্ষণ না। আমাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন হবে, তাদের সুপারিশের ভিত্তিতে আমরা খতিয়ে দেখবো যে কোনো সংবাদ মাধ্যম হিসেবে কাজ করেছে নাকি একটা দলের মুখপাত্র হিসেবে কাজ করেছে, এটা আমরা পরবর্তীতে দেখব। কিন্তু আমাদের এখনকার লক্ষ্য হচ্ছে আমাদের মন্ত্রণালয় থেকে যে এই যে গত 15 বছরের যে ফ্যাসিবাদী শাসন, এই শাসনের এই স্মৃতিটা জনগণের মনে জাগরুক রাখা। চট্টগ্রামের মাদারবাড়ি এলাকায় ভবন নির্মাণের খনন কাজ করতে গিয়ে অবিস্ফোরিত অবস্থায় বেশ কিছু বোমা উদ্ধার করা হয়েছে। সেখানে যাচ্ছে বোম ডিসপোজাল ইউনিট। এ নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। কিভাবে এই বোমার সন্ধান মিলল, বিস্তারিত জানাবেন আমাদের। শুভ, যেমনটি আপনি বলছিলেন যে আসলে মাদারবাড়ির এই রাবিয়া গ্যারেজ এলাকা, এখানে আমি এই মুহূর্তে যেখানে রয়েছি এটি একটি নির্মাণাধীন ভবন এলাকা। এই ভবনের কাজ করতে মূলত খনন কাজ করছিল এখানকার শ্রমিকরা। গতকাল রাতেই খনন কাজ করতে গিয়ে মূলত তারা 5 থেকে 6 ফিট গভীরে গিয়েই বোমা সদৃশ কিছু বস্তু দেখতে পায়। আর এগুলো তারা ওই সময় ওই জায়গা থেকে উদ্ধার করার পরেই পুলিশকে খবর দেয় এবং পুলিশ সদস্যরা এসে তারা পরীক্ষা নিরীক্ষা প্রাথমিকভাবে তারা দেখছেন, কিন্তু তারা এখনও নিশ্চিত করে আসলে বলতে পারছেন না এগুলো বোমা কিনা কিংবা মর্টার শেল কিনা। তবে এখানে যারা স্থানীয়রা আছেন এবং যারা ইঞ্জিনিয়ারিং এই সেকশনে কাজ করছেন, তারা এটিকে মর্টার শেল হিসেবেই ধারণা করছেন। তবে যেহেতু এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিশ্চিত করতে পারেনি এবং বোম ডিসপোজাল ইউনিট
এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আসলে তারা আসলে পরেই জানা যাবে এই বোমা সদৃশ্য বস্তুগুলো আসলে মর্টার শেল কিনা। যদিও আমরা দেখতে পাচ্ছি এখানে 6টি মর্টার শেলের মতো দেখতে এই বস্তুগুলো তারা উদ্ধার করেছে, এবং যারা খনন কাজে অংশগ্রহণ করেছিল শ্রমিক, তারা অনেকে বলছেন যে এখনও ওই জায়গাতে আরও বেশ কিছু এই ধরনের বস্তু থাকতে পারে, যদিও তারা সেটি এখনও পর্যন্ত উদ্ধার করেনি। যেহেতু পুলিশ সদস্যরা এসেছেন, তারা এসে পর্যবেক্ষণ করবেন, পর্যবেক্ষণ করার পরেই মূলত জানা যাবে এগুলো কি। তবে আপনাকে বলে রাখি যে এই ধরনের বস্তু আমরা এর আগেও দেখেছি, চট্টগ্রামের হালিশহর চাঁদগাঁওয়ে পাওয়া গিয়েছিল। মূলত মুক্তিযুদ্ধের সময় এই জায়গাটিতে মুক্তিযোদ্ধারা ঘাঁটি গেড়েছিল, এমনটি আমরা জানতে পেরেছি এখানে স্থানীয়দের মাধ্যমে। এবং সেখানে যেহেতু গেরিলা যুদ্ধরা এখানে অংশগ্রহণ করেছে, এখান থেকে বিভিন্ন জায়গাতে যুদ্ধ পরিচালনা করেছে, সেই ক্ষেত্রে হয়তো এই বোমা সদৃশ বস্তুগুলো, অর্থাৎ ধারণা করা হচ্ছে যে মর্টার শেল, সেগুলো এখানে তারা মজুত করেছিল, এমনটি ধারণা করা হচ্ছে। আমরা একটু যে জায়গাতে আসলে এই বস্তুগুলো পাওয়া গেছে সেখানে একটু দেখাতে চাই। মূলত এটি একটি এখানে যারা স্থানীয়রা আছেন তারা বলছেন যে 20 বছর আগেও এই জায়গাটি একটি পুকুর ছিল, তবে পরবর্তীতে এটি ভরাট করা হয়েছে। আর এরপর কিছুদিন ধরেই এখানে ভবন নির্মাণের জন্য কার্যক্রম শুরু করে। এই যে জায়গাটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এখানেই মূলত খনন কাজটি চলছিল। 6 ফিট গভীরে গিয়েই এই বোমা সদৃশ বস্তুগুলো তারা পেয়েছেন। আপনার মাধ্যমে বলে রাখি যে এখানে যে বোমা সদৃশ বস্তুগুলো পাওয়া গেছে, এগুলোকে এই স্থানীয়রা মর্টার শেল হিসেবে ধারণা করছেন, তবে এগুলো এখনও পর্যন্ত অবিস্ফোরিত রয়েছে এমনটি ধারণা করছেন এখানকার যারা আছেন স্থানীয়রা, একই সাথে পুলিশের সদস্যরা। তবে সেনাবাহিনীর সদস্যরা আসছেন, তাদের বোম ডিসপোজাল ইউনিট আসছেন, তারা আসার পরে মূলত এগুলো পরীক্ষা নিরীক্ষা করবে, তারপরেই আসলে নিশ্চিত হওয়া যাবে যে এই বোমা সদৃশ বস্তুগুলো আসলে মর্টার শেল কিংবা অন্য কোনো বস্তু কিনা। তবে এই এলাকাটি সেনাবাহিনীর সদস্যরা আপাতত পুলিশের সদস্যরা নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে ঘিরে রেখেছেন, যাতে সর্বসাধারণ প্রবেশ করতে না পারে। আসলে আপনার মাধ্যমে বলে রাখি যে চট্টগ্রামে এর আগেও আমরা দেখেছি এই ধরনের বস্তু পেয়েছিল, পরবর্তীতে প্রমাণও হয়েছে যে এর মধ্যে কিছু বোমা এবং মর্টার শেল ছিল। তবে ধারণা করা হচ্ছে যে মুক্তিযুদ্ধকালীন সময়কার এই বস্তুগুলো হতে পারে, কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা সদৃশ বস্তুও হতে পারে, এমনটি অনেকে ধারণা করছেন। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এই ছিল মাদারবাড়ির যে এলাকাতে বোমা সদৃশ বস্তুগুলো পাওয়া গিয়েছে সেগুলোর সর্বশেষ তথ্য। সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট আসলে পরে হয়তো নিশ্চিত হওয়া যাবে এগুলো সম্পর্কে। চট্টগ্রাম থেকে বোমা সদৃশ বস্তু সন্ধানের খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা ঘিরে যাতে এসএসসি পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার এক অডিও বার্তায় নেতাকর্মীদের রাস্তায় না দাঁড়িয়ে ফুটপাতে জাতীয় ও দলীয় পতাকা হাতে খালেদা জিয়াকে স্বাগত জানানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় আজ রাত 9টা 10 রওনা দেবেন। মঙ্গলবার সকাল 10টায় তাকে বহনকারী কাতার এয়ারলাইন্সের বিশেষ বিমান ঢাকায় অবতরণ করবে। তার সাথে আসবেন 2 পুত্রবধূ শামেলা রহমান ও ডাক্তার জুবাইদা রহমান সহ 8 সফর সঙ্গী। যথাসাধ্য চেষ্টা করব যাতে আপনার পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়। অনুরোধ করতে চাই এই সংশ্লিষ্ট সবাইকে, রাস্তার উপরে যেন কেউ না দাঁড়ায়, ফুটপাতের মধ্যে দাঁড়িয়ে যেন সম্বর্ধনা জানাতে চাইবেন তারা যেন রাস্তার উপরে দাঁড়িয়ে করেন। আমরা এর আগে নির্দেশ দিয়েছি জাতীয় পতাকা এবং দলীয় পতাকা দিয়ে আপনারা তাকে অভ্যর্থনা জানানো। আর পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন। বাজারকে স্থিতিশীল রাখতে আমদানি নির্ভর বাণিজ্য নীতি প্রান্তিক কৃষকদের ক্ষতিগ্রস্ত করে, তাই ভ্রান্ত নীতির ব্যাপারে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। কৃষকরা যেন ক্ষতিগ্রস্ত না হন সেজন্য উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন তিনি। সোমবার রাজধানীর একটি হোটেলে কৃষি, খাদ্য নিরাপত্তা ও কৃষকের ন্যায্যতা সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, আমিষের চাহিদা দেশীয় উৎপাদনের মাধ্যমেই পূরণ হচ্ছে, তবে ফসল আবাদ বা পশু ও মৎস্য পালনের ক্ষেত্রে কৃত্রিম প্রজননের ফলাফল নিয়ে সতর্ক থাকতে হবে।
কেননা অনেক ক্ষেত্রেই তা ভালো ফল বয়ে আনে না। এছাড়া মৎস্য সম্পদ রক্ষায় কোনো কোনো অঞ্চলে জমিতে কীটনাশক ব্যবহার না করার নীতি গ্রহণ করতে হবে বলেও মনে করেন উপদেষ্টা। কৃষিতে ব্যবহৃত কীটনাশকের কারণে আমাদের মাছ মারা যাচ্ছে। এখন আমাকে বলতে হবে যে আপনাকে হাওরের কীটনাশক ব্যবহার করা যাবে না। হাওরের মাছ কিন্তু আমাদের দেশের জন্য একটা বিশাল একটা উৎস, মাছ পাওয়ার উৎস। আমরা মনে করি যে এখানে একটা নীতি গ্রহণ করা দরকার যে কিছু কিছু ক্ষেত্রে মাছকে রক্ষা করতে হলে আমার সেখানে কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করতেই হবে। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। একই সাথে অনুসন্ধানে পাপন দম্পতির প্রায় ৩৩ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মিলেছে। ইতোমধ্যে অনুমোদন মেলায় কমিশন এ ব্যাপারে মামলা করতে যাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক এই সভাপতির বিরুদ্ধে এক যুগের বেশি সময় দায়িত্ব পালনকালে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিসিবির শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আসে দুদকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফ্রাঞ্চাইজির অনুমোদন, টিকিট বিক্রি, স্টেডিয়াম নির্মাণ, বিদেশি কোচ নিয়োগ সহ নানা ক্ষেত্রে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মোহাম্মদ মনির হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাহবাগ থানার একটি মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে ঢাকা ৭ আসনের সাবেক এমপি হাজী সেলিমকে। সোমবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট এই আদেশ দেন। এদিন সাবেক এমপি হাজী সেলিমকে হাজির করে নতুন মামলায় গ্রেফতার আবেদন করে শাহবাগ থানা পুলিশ। পরে আদালত সেই আবেদনের ভিত্তিতে তাকে গ্রেফতারের আদেশ দেন। এই হত্যাকাণ্ডের ৩৫১ জন আসামির মধ্যে ১২ নম্বর আসামি হাজী সেলিম। এদিকে ২০২৩ সালের ১০ অক্টোবর বিএনপির সমাবেশে হামলার পর যুবদল নেতা শামীম হত্যা মামলায় পল্টন থানার এক মামলায় কক্সবাজার ১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে ৪ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। ব্যবসা বাণিজ্য না, উনি জেলে বসে ওটা দেখতেছেন, পত্রিকা দেখতেছেন যে পত্রিকাতে কি আছে না না আছে সেটা। শাহবাগ থানার একটা হত্যার মামলায় উনাকে এই মামলা সোনারের দেখানো হয়েছে এবং এই মামলা সোনারের দেখানোর পর আমরা একটা জামিনের দরখাস্ত দিয়েছিলাম। হাজী মোহাম্মদ সেলিম অবৈধ একজন এমপি ফ্যাসিস্টের সহযোগী, তাকে শাহবাগ থানা একটি হত্যা মামলা, সে এজার নামে আসামি। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন। জাফর ইমাম ছিল কক্সবাজারের পেকুরিয়ার এমপি। সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ পুলিশের সহায়তায় সেখানে গুলি করে সেখানে বিএনপির অনেক নেতা কর্মীদেরকে আহত করে। আদালত তার রিমান্ড দরখাস্ত শুনানি হওয়ার পরে এবং আসামি নিজেও বক্তব্য রাখেন, তার বক্তব্য শোনার পরে তার বিরুদ্ধে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করেন। বায়তুল মোকাররমে তৃতীয় জানাজা শেষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াত ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে তাকে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানান দীর্ঘদিনের সহকর্মীরা। সোমবার সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে বেলা 11:30টার কিছু আগে ব্যারিস্টার রাজ্জাকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান তার বড় ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। জানাজায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর সহ শত শত আইনজীবী অংশ নেন। চিফ প্রসিকিউটর বলেন, নীতির প্রশ্নে আপোষহীন ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। সবসময় স্রোতের বিপরীতে মজলুমের পক্ষে দাঁড়িয়েছিলেন তিনি। এ সময় তার ছোট ছেলে ব্যারিস্টার এহসান সিদ্দিক সবার কাছে বাবার জন্য দোয়া চান। রোববার ৮৪ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে মারা যান ব্যারিস্টার রাজ্জাক। দীর্ঘদিন তিনি ক্যান্সারে ভুগছিলেন। 11 বছর প্রবাস জীবন শেষ করে গেল বছরের ২৭ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তিনি। তার মতো একজন আইনজীবী এবং তার মতো একজন মানুষ চলে যাওয়াতে বাংলাদেশের আইন অঙ্গনে একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। কারণ বর্তমান সময়ে যখন মূল্যবোধের একটা বড় সংকট চলছে, সেই সময় সুপ্রিম কোর্টের মতো জায়গায় এরকম নীতির প্রশ্নে আপোষহীন আইনজীবী, যিনি যখন যে মামলা নিয়ে দাঁড়াতেন সেই মামলার
ইনস আউটস সব কিছু পড়াশোনা করে দাঁড়াতেন, আইন জেনে দাঁড়াতেন। আমরা যে জুনিয়র ছিলাম এটা কখনো মনে হতো না, মনে হতো উনি আমাদের পিতা আর আমরা ওনার সন্তান, এরকম একটা রিলেশনশিপ ছিল, খুব ভালো ফ্রেন্ডশিপ ছিল। উনি কখনো মানুষকে গালি দিতেন না, গালি দিতে পারতেন না। উনি সর্বোচ্চ গালি দিতেন হলো কাজটা ঠিক করো নাই। মানুষের সঙ্গে খুব সফট ব্যবহার করতেন। এখন জোর করে কথা বললে ধমক দিয়ে কথা বললে যে নেতা হওয়া যায় তা না। হি ওয়াজ অ্যাকচুয়ালি মানে ন্যাচারাল লিডার ছিল এই জগতে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বরিশালের মেয়র ঘোষণার আবেদন খারিজ করেছেন আদালত। দুপুরে নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র সহকারী জজ মোহাম্মদ হাসিবুল হাসান এই আদেশ দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আইনজীবী শেখ নাসির উদ্দিন ও মোহাম্মদ হানিফ মিয়া জানান, নির্বাচনের পর বহুদিন পার হওয়ায় মামলাটি গ্রহণের পর্যায়ে না থাকা সহ বিভিন্ন কারণ দেখিয়ে আদালত আবেদনটি খারিজ করে দেয়। তবে এই বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আইনজীবীরা। 2023 সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করার জন্য বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করা হয়। গত 24 এপ্রিল সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার জন্য আবেদন করা হয়। বাস্তব পরিস্থিতি এবং তৎকালীন শাসনামল, এই ফ্যাসিস্ট সরকারের শাসনামল, যে শাসনামলে আমাদের যে জনগণের প্রার্থী সৈয়দ ফয়জুল করিম ওনাকে আহত করা হয়েছে এবং প্রতিটা কেন্দ্রে তাকে প্রতিহত করা হয়েছে। ঢাকা উত্তরের 25টি স্থানে বাতাসের গুণগত মান যাচাইয়ে ব্লুমবার্গের সহায়তায় আধুনিক যন্ত্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। সোমবার দুপুরে নগর ভবনে কমিউনিটি টাউন ফেডারেশন, ঢাকা নর্থ, ক্যাপস ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে ঢাকা উত্তর সিটির তাপমাত্রা ও বায়ু দূষণ কমাতে গাছের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নগরীর বিভিন্ন এলাকায় ও খালগুলোর দুই পাড়ে গাছ লাগানো হবে। স্থানীয়ভাবে যদি কোনো ড্যাশবোর্ড যদি নাও থাকে, কিভাবে আমরা স্থানীয়ভাবে এই এয়ার কোয়ালিটির সাথে, হিটের সাথে এই জনগোষ্ঠীকে আমি অ্যাডভোকেসিটা মানে অ্যাওয়ারনেসটা আমি কিভাবে করব, সেই টুলসটা যদি আপনারা দাঁড়া করাতে পারেন, সেটা হতে পারে কালার বেস। এত টেম্পারেচার হলে এরকম একটা ফ্ল্যাগ দিলেন, ফ্ল্যাগ উঠালেন, কিছু মেসেজ দিলেন, তার আগে ওদেরকে এডুকেট করা। 7 কর্মদিবসের মধ্যে শিক্ষক লাঞ্ছনার বিচার করা না হলে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে দুপুরে সিদ্ধান্তের কথা জানান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর ফারুক হোসেন। এ সময় অবিলম্বে শিক্ষক লাঞ্ছিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। এদিকে শিক্ষকরা ক্লাসে না ফেরায় গেল 2 দিন ধরে বন্ধ রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। এই অবস্থায় ফের আলটিমেটামে শঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের সঙ্গেও মতবিনিময় করেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য প্রফেসর ডক্টর হজরত আলী। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে 18 ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষ হয়। এরই জেরে একের পর এক তৈরি হয় অচল অবস্থা। শিক্ষকবৃন্দকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত সবাইকে চিহ্নিত করে আগামী 7 কর্মদিবসের মধ্যে সুষ্ঠু বিচার নিশ্চিত করত শিক্ষকবৃন্দকে ক্লাসে ফেরার পরিবেশ তৈরি করে একাডেমিক কার্যক্রম চালু করার জোর দাবি জানাচ্ছে। অন্যথায় শিক্ষকবৃন্দ সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকবে। 2 দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিচার বিভাগীয় কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকলে দেশের বিভিন্ন জেলায় আদালত চত্বরের সামনে 2 ঘন্টার জন্য অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন এই কর্মসূচির আয়োজন করে। এতে প্রায় 2 ঘন্টার জন্য ব্যাহত হয় আদালতের স্বাভাবিক কার্যক্রম। একই দাবিতে ময়মনসিংহেও কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেলের আলোকে বেতন ভাতা ও স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবি জানান আন্দোলনকারীরা। একই সময়ে ময়মনসিংহ
নাটোর, মাগুরা, নওগাঁ সহ বিভিন্ন জেলায় কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করেন বিচার বিভাগীয় কর্মচারীরা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসে লিংক অনলাইন সিস্টেম কাজ না করায় বাংলাদেশের পণ্য আমদানি ও রপ্তানি বিঘ্নিত হচ্ছে। এতে পেট্রাপোল বন্দরে তৈরি হয়েছে পণ্য জট। বন্দর কর্তৃপক্ষ জানায় গত 28 এপ্রিল থেকে চলছে এই অচল অবস্থা। বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় আছে 937টি ট্রাক। ভারতে পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট জানান, পেট্রাপোল কাস্টমস ও বন্দরের লিংক সার্ভিস টাটা কোম্পানি দেয়। গত 28 এপ্রিল দুপুরে ঝড়ের পর লিংক সমস্যা দেখা দিলে অনলাইন সিস্টেমে তৈরি হয় সমস্যা। এতে অনলাইন সিস্টেমের বিকল্প হিসেবে ম্যানুয়াল পদ্ধতিতে পণ্য ছাড়া হলেও কাটছে না সংকট। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে সাকিব নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাকিব কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তবর্তী গুচ্ছ গ্রামের বাসিন্দা। এই ঘটনায় সুজন বর্মন নামে এক ভারতীয় নাগরিকও আহত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, রোববার রাত 11:15টার দিকে ভারতীয় যুবক সুজনের মাধ্যমে চোরাই মোটরসাইকেল আনতে মাদলা সীমান্তে যায় সাকিব। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হন সুজন ও সাকিব। পরে সাকিবকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ অন্তত 30 জন। সকালে ভাঙ্গা উপজেলার ঘারোয়া ইউনিয়নের মকরমপুরটি গ্রামে দফায় দফায় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দবির মাতব্বরের সঙ্গে একই গ্রামের বজলু মুন্সির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার রাত 8টার দিকে দুপক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। দফায় দফায় চলা এ সংঘর্ষ গড়ায় সকাল পর্যন্ত। ভাঙচুর করা হয় বেশ কিছু বাড়িঘর। ঘটে লুটপাটের ঘটনাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বেলা 11টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় কুদ্দুস মোল্লা নামে একজন নিহত হন। আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইলে প্রাইভেট কারে গুলি করে 78 লাখ টাকার ডাকাতির ঘটনার মূল হোতা ও আন্তজেলা ডাকাত দলের সদস্য সাগর বাড়ইকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 7 রাউন্ড গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সোমবার সকালে ঢাকার খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাগর বাড়ইকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। গেল 22 মার্চ মির্জাপুরের 5গাঁও এলাকায় ব্যবসায়ীদের ব্যক্তিগত গাড়ি থামিয়ে ফাঁকা গুলি করে 78 লাখ টাকা ডাকাতি করে এই চক্র। এ ঘটনায় 23 মার্চ মির্জাপুর থানায় মামলা করেন এক ব্যবসায়ী। এ ঘটনায় এর আগে মাইক্রোবাস চালক মিলন ও ইসমাইল হোসেন মামুন নামে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। 78 লক্ষ টাকা ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের অস্ত্রধারী সক্রিয় সদস্য অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার এবং মামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে টাঙ্গাইল জেলা পুলিশের ডিবি উত্তর টিম। এই ঘটনার অন্যতম মাস্টার মাইন্ড ইসমাইলকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। হবিগঞ্জের বানিয়াচংয়ে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে 3 ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। সকাল 10:30 থেকে দুপুর 1:30টা পর্যন্ত উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে চলে এই সংঘর্ষ। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তর সাঙ্গর গ্রামের আলাউদ্দিন মেম্বার ও নুরুল হুদার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে আলাউদ্দিন মেম্বারের পক্ষের আয়ুব আলীর একটি গরু নুরুল হুদার পক্ষের হামিদা বেগমের ধানের খড় খায়। এই নিয়ে প্রথম নারীদের মধ্যে কথা কাটাকাটি হলেও এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের নারী পুরুষ সহ আহত হয় অর্ধশতাধিক। পরে খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থলে এসে 2 রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের জেলা সদর হাসপাতালে নেওয়া হলেও 15 জনকে গুরুতর অবস্থায় সিলেট ও ঢাকায় প্রেরণ করা হয়েছে। দেশের বাইরের খবর। সিন্ধুর পর এবার জম্মু কাশ্মীরের ভেতর দিয়ে বয়ে চলা চেনাব নদীর বাগলিহার বাঁধ আটকে দিয়ে পাকিস্তানে পানি সরবরাহ বন্ধ করে দিল ভারত। এছাড়া পাকিস্তানের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থ ছাড় আটকে দেওয়ার অনুরোধ জানিয়েছে নয়াদিল্লি। হামলার জবাব দিতে ভারতের উচ্চ পর্যায়ের নিরাপত্তা কমিটির সঙ্গে আবারও বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে পেহেলগামে 26 পর্যটক হত্যার ঘটনায় মোদীকে ফোন করে সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় সন্ত্রাস দমনে ভারতকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে ভারতকে মোকাবিলায় সরকারের যে কোনো পদক্ষেপে যৌথ সম্মতি জানিয়ে বৈঠক করেছে দেশটির সব রাজনৈতিক দল। যদিও এই বৈঠকে অনুপস্থিত ছিল ইমরান খানের দল পিটিআই। এর আগে পাকিস্তানের জল, স্থল ও আকাশপথে ভারতীয় পণ্য চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইসলামাবাদ। দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গাজায় বড় পরিসরে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। মন্ত্রিসভায় পাশ হয়েছে এই প্রস্তাব। হামাস নির্মূলের নামে গাজায় গণহত্যা চালাতে আরও এক ধাপ এগিয়ে গেল তেল আবিব। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রধান জানান, এতে করে বন্দীদের মুক্ত করার চুক্তি আর অগ্রসর না হওয়ার সম্ভাবনা আছে। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে সামরিক জোনে রেশন সরবরাহ করতে পারবে জাতিসংঘ সহ অন্য মানবাধিকার সংস্থাগুলো। এই প্রস্তাবকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে হামাস। গেল 9 সপ্তাহ ধরে উপত্যকায় বন্ধ খাদ্য ও ত্রাণের প্রবেশ। এমন অবস্থায় নতুন করে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 20 ফিলিস্তিনের। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে উপত্যকায় সেনা অভিযান চালাতে প্রবেশ করছে আরও সেনা। ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। দেশটির করাচিতে ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতা করে জড়ো হয়েছেন হাজারো মানুষ। পাকিস্তানের আহলে সুন্নাত ওয়াল জামাত ধর্মীয় দলের ডাকে আয়োজিত এই বিক্ষোভে ফিলিস্তিনের পতাকা হাতে অংশ নেন হাজারো মানুষ। অংশ নিয়েছেন আরও রাজনৈতিক দল। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট মুফতি আবিদ মোবারক বলেন, জাতিসংঘের উচিত ফিলিস্তিনিদের রক্ষায় পূর্ণ দায়িত্ব নেয়া। নিন্দা জানানো হয় যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে। জানান, মুসলিমদের রক্ষায় তাদেরই এগিয়ে আসতে হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পর্যটকবাহী নৌকা ডুবে 10 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আরও অর্ধশতাধিক। ঝোড়ো হাওয়ার কবলে পড়ে অন্তত 4টি পর্যটকবাহী নৌকা ডুবে যায়। ঘটনাটি ঘটে গুইঝু প্রদেশের কিয়ানঝি শহরের একটি নদীতে। মুহূর্তেই পানিতে পড়ে যায় 84 জন যাত্রী। এর আগেও গেল মাসে চীনের হুনান প্রদেশে জাহাজের সঙ্গে যাত্রীবাহী নৌকার ধাক্কা লেগে দুর্ঘটনায় 11 জনের মৃত্যু হয়। খেলার খবর। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। এক ধাপ পিছিয়ে টাইগারদের অবস্থান এখন 10 নম্বরে। ওয়ানডেতে গত বছর বাংলাদেশের পারফরম্যান্স একদমই ভালো ছিল না। 8 ম্যাচ খেলে সর্বসাকুল্যে সাফল্যের খাতায় ছিল একটি মাত্র জয়। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাজে খেলায় গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে শান্তদের। সেটারই প্রতিফলন ঘটেছে সোমবার প্রকাশিত আইসিসির ওডিআই র্যাঙ্কিংয়ে। এর আগে ওয়ানডেতে টাইগারদের রেটিং পয়েন্ট ছিল 80, বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের রেটিং ছিল 78। কিন্তু সবশেষ হালনাগাদে 4 পয়েন্ট খোয়ানো বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট 76 আর 5 পয়েন্ট বেড়ে ওয়েস্ট ইন্ডিজের বর্তমান রেটিং পয়েন্ট 83। ফলে বাংলাদেশকে পেছনে ফেলে 9ম অবস্থানে উঠে ক্যারিবীয়রা। বিপরীতে অবনমন হয় বাংলাদেশের। আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। গেল মাসে অসাধারণ পারফর্ম করা আরও 2 ক্রিকেটারও আছেন তালিকায়। এপ্রিলে মোট 84 ওভার বল করে 15 উইকেট শিকার করেন মিরাজ। এছাড়া ব্যাট হাতে সংগ্রহ করেছেন 178 রান। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে
10 উইকেট সহ শেষ ম্যাচে সেঞ্চুরির সাথে এক ইনিংসে 5 উইকেট নেন মেহেদী মিরাজ। মূলত এই পারফরম্যান্সের কারণেই আইসিসির মাস সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় নাম ওঠে মিরাজের। বাংলাদেশি এই অলরাউন্ডারের সঙ্গে এ তালিকায় আছেন আরও 2 ক্রিকেটার। সিলেটে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট জয়ের নায়ক পেসার ব্লেসিং মুজারাবানি ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাক টু ব্যাক 5 উইকেট নেয়া নিউজিল্যান্ডের বেন সিয়ার্স। পাকিস্তান ও আরব আমিরাত সিরিজকে সামনে রেখে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-20 ফরম্যাটে আগামী কয়েক মাস ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়া কাপের আগে আরব আমিরাত ও পাকিস্তানের সাথে টি-20 সিরিজের জন্য মিরপুরে অনুশীলন শুরু করেছেন সৌম্য সরকাররা। তবে অনুশীলনে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকে আপাতত পাচ্ছে না টাইগাররা, কিন্তু তার জন্য অনুশীলন থেমে থাকছে না বাংলাদেশের। 17 ও 19 মে আরব আমিরাতের পর 25 মে থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ। এর পরপরই জুলাই মাসে 3টি টি-20 ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে পাকিস্তানের। 12 মে পর্যন্ত দেশে অনুশীলনের পর ঢাকা ছাড়বেন লিটনরা। শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভ অপরাহ্ন।